পার্কের ভিতরে আমার বেস্ট ফ্রেন্ড মিতুকে এক ছেলে চুমু খেলো। আমি তা দেখে 420 ভোল্টের শক খেলাম। আমি পিছন থেকে গিয়ে মিতুর চুলের মুঠি ধরে ঠাস করে দুটো চড় মেরে দিলাম। ওকে মারা দেখে ছেলেটি ভয়ে লাফ মেরে উঠে এক দৌড়ে মেরে পালিয়ে গেল। মিতু আমার সাথে মারামারি করতে শুরু করে দিল। তবে ওর চুলের মুঠি আমার হাতের মধ্যে থাকায় ওকে চড় মারতে আমার একটু সুবিধাই হলো। মিতু শুধু ওর বড় বড় আঙুল দিয়ে আমাকে খামচিয়ে গেল। মারামারি শেষ। তুই কোন সাহসে আমার গায়ে হাত তুললি, এতিমের বাচ্চা? বেস্ট ফ্রেন্ডের অধিকারে, সাহসে নয়। নিকুচি করেছে তোর ফ্রেন্ডশিপের। দাঁড়া, আমি এক্ষুনি ভাইয়াকে ফোন করে সব বলছি। আমার গায়ে হাত তুলিস, তোকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। যে এতিম তার আবার কিসের জেলের ভয়? বাইরে থাকলে তো দুমুঠো খাবারের জন্য কত কষ্ট করতে হয়। তার থেকে জেলে গেলেই ভালো হবে, অন্তত খাবারটা পাওয়া যাবে। তুই আমার গায়ে হাত তুললি কেন? অপুর সাথে না মিশতে আমি তোকে এর আগে অনেকবার নিষেধ করেছিলাম, কিন্তু তুই আমার কথা শুনিস নাই। ওর সাথেই মিশে পার্কে বসে চুমাচামি করছিস। আমার বিএফের সাথে চুমাচুমি করবা না কি করব সেটা আমার পার্সোনাল ব্যাপার। ও তোকে নয়, তোর দেহকে ভালোবাসে, তোর বাবার টাকা পয়সাকে ভালোবাসে। অনেক মেয়ের সাথে ওর সম্পর্ক আছে। থাস, ওর নামে আর একটা বাজে কথাও বলবি না। তোর মতো 10টা ছেলে ও বাসার চাকর। তোর মতো 10টা ছেলে ওর বাসার চাকর। এতিমের বাচ্চা, তোকে আমি মাথায় তুলে ফেলেছি, তাই আজ তোর এত বড় সাহস হয়েছে আমাকে মারার। নির্লজ্জ বেহায়া কোথাকার। যত ইচ্ছে গালি দে, আর শোন, আমি তোকে শুধু বেস্ট ফ্রেন্ড না, ভালোবাসি। এই নে তোর ভালোবাসার উপহার। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকলাম। মিতু আবারও আমাকে চর মেরে চলে গেল। আমি জানি মিতু আমার উপর রাগ করে এসব বলেছে। ও কখনো ওর ভাইকে ফোন করে এসব বলবে না, কেননা এর আগেও অনেকবার ওর সাথে আমার মারামারি হয়েছে। আর ওর ভাই সব জেনেও আমাকে কিছুই বলবে না, কেননা ওর ভাইয়ের জীবন বাঁচাতে গিয়েই আমার আপু আজ হাসপাতালে কোমায় পড়ে আছেন। চলুন তাহলে আপনাদের সব কথা খুলে বলা যাক। মিতু যে আমাকে এতিম বলল, আসলে আমি এতিম নই। এই শহরের একজন নামকরা ধনীর ছেলে আমি, কিন্তু আজ আমার আব্বু থেকেও নেই। আমি যখন পেটে ছিলাম আর আমার আপুর 5 বছর বয়স, তখন আমার আব্বু আমার আম্মুকে তালাক দিয়ে এক ধনীর মেয়েকে বিয়ে করে নেন। এরপর একদিন আম্মু আমাকে জন্ম দিয়ে চলে যান না ফেরার দেশে। আমাকে কোলে করে নিয়ে আমার আপু মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেরিয়েছে। আমার বয়স যখন 5 বছর, তখন আমার আপু মানুষের বাসায় কাজ করে এনে আমাকে খাইয়েছে। এভাবেই আপুর কাছে আমি মা বাবার আদরে বড় হতে থাকি। আমি যখন 9-এ উঠলাম, তখন আমার আপু মানুষের বাসায় কাজ করা ছেড়ে দিয়ে গার্মেন্টসে চাকরি নিল, কেননা আমার আপু ছিল অনেক সুন্দরী। বাসায় কাজ করতে গেলে অনেকে খারাপ নজর দিত। একদিন এসএসসি পরীক্ষায় A+ পেয়ে আমি খুশিতে বাড়ি ফিরে দেখলাম আপু বাসায় ফিরে নাই। আপুর কাছে শুধু একটা ভাঙা বাটন ফোন রয়েছে। আমি পাশের বাসায় গিয়ে একটা ফোন চেয়ে আপুকে ফোন দিতে এক ছেলে মানুষ ফোন ধরে হ্যালো বলল। আপনি কে? আমার আপুকে দিন। তোমার আপু হাসপাতালে, তুমি হাসপাতালে চলে এসো। আমি গিয়ে দেখলাম আপু বেডে শুয়ে আছেন। ওর পুরো মাথার চুলগুলো কেটে ফেলে সাদা কাপড়ে ব্যান্ডেজ করা। আমার আপুর কি হয়েছে? মিতুর ভাই বলল, আমাকে সন্ত্রাসীর হাত থেকে বাঁচাতে গিয়ে তোমার আপু গুলি খেয়েছে। আমি মিতুর ভাইকে গিয়ে বলতে লাগলাম, আপনার জন্য আমার আপুর এমন হয়েছে। আমার আপুর কিছু হলে আমি আপনাকে ছাড়বো না। আপু ছাড়া আমার আর কেউ নেই। মিতুর ভাই এসে আমাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, কে বলেছে তোমার কেউ নেই? আমি আছি। তোমার আপুর ভালো হতে যত টাকা লাগে সব টাকা আমি দিয়ে চিকিৎসা করাবো। আমার জীবন বাঁচাতে তোমার আপু নিজের জীবন উৎসর্গ করতে দ্বিধাবোধ করেনি। আর আমি এগুলো করতে না পারলে আমাকে আল্লাহ কোনোদিনও ক্ষমা করবেন না। ডাক্তার এসে একটা রিপোর্ট দেখে জানালেন উনি কোমায় চলে গেছেন। ভালো হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, মাত্র 1%। আমি আপুকে জড়িয়ে ধরে কান্না শুরু করলাম। আপু কিছুই বলছে না। দেখলাম শুধু ওর চোখের কোণা দিয়ে 2 ফুটো জল বেরিয়ে আসলো। সেই থেকে মিতুর ভাই আমার আপুকে দেখার জন্য একজন নার্স রেখেছেন এবং সমস্ত চিকিৎসার দায়িত্ব উনি নিয়েছেন। আমি অনেকক্ষণ পার্কে বসে থেকে বাড়ি যাওয়ার জন্য বের হয়ে রাস্তায় যেতেই কিছু পুলিশ এসে আমাকে অ্যারেস্ট করলো। সরি আবির, আমার কিছু করার নেই। উপর থেকে অর্ডার তোমাকে অ্যারেস্ট করার। এবার আমার বোন আমাকে নয়, ডাইরেক্ট থানার এসআইয়ের নিকট নারী নির্যাতনের কমপ্লেন করেছে।
আমাকে ক্ষমা করে দিও। আমি নিরুপায়, তবে তোমার জন্য আমি সাজাটা কমিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারি। আমি সব বুঝতে পেরে আমার 2 হাত সামনে বাড়িয়ে দিলাম। মিতুর ভাই আমাকে হ্যান্ডক্যাপ না পরিয়ে বলল, তার দরকার নেই, তুমি এমনি চলো, আমি জিপে বসে ভাবছি কতদিন মিতু আমাকে চর মেরেছে বিনা দোষে বিনা কারণে। কই, আমি তো কারো কাছে কমপ্লেন করি নাই, আর আজও আমার বিরুদ্ধে কমপ্লেন করে আমাকে পুলিশে ধরিয়ে দিল। আমাকে জেলের ভিতরে ঢুকিয়ে মিতুর ভাই বলল, তোমার যখন যা দরকার হয় আমাকে বলো, আমি সব ব্যবস্থা করে দিব। আর তোমার নিম্ন শ্রেণীর 1 মাস জেল খাটতে হবে। আমি কিছু না বলে মিতুর ভাইকে বললাম, আপনি শুধু আমার আপুকে দেখে রাখবেন প্লিজ। আর আমার তো সামনে এইচএসসি পরীক্ষা, জেলের ভিতরেই যদি আমার পড়াশোনার ব্যবস্থা করে দিতেন। আচ্ছা, সব করে দিব। বলে মিতুর ভাই ওনার চেয়ারে গিয়ে বসলো। আমার জেলে থাকতে কোনো সমস্যাই হলো না। প্রতিদিন ক্যালেন্ডারের তারিখ গুনতাম কবে 1 মাস হবে, জেল থেকে বেরিয়ে আপুকে দেখব। এভাবে 1টি মাস পার হয়ে গেল। আমাকে জেল হতে মিতুর ভাই ছেড়ে দিয়ে বললেন, এই টাকাগুলো রাখো, এখানে 50,000 আছে। আমি না নিতে চাইলেও জোর করে আমাকে দিল। আর কতদিন মানুষের লাথি গুঁতো খেয়ে বাঁচবে? এবার জীবনে কিছু করো। অবশ্যই কিছু করব, তবে আমার পরীক্ষাটা হয়ে যাক আগে। বের হয়ে আসছি আর ভাবছি টাকাগুলো যদিও ব্যবসা করার জন্য সামান্য, তবুও আমার মতো এতিমের কাছে এই টাকাগুলোই অনেক। এই টাকাগুলো দিয়েই আমি আমার ভাগ্যটা লিখব। আপু সুস্থ হলে ভালো একটা ঘরে ওর বিয়ে দিব, আর আমার বেঈমান বাবাকে সব বুঝিয়ে দিব। কিছুদিন পর আমার এইচএসসি পরীক্ষা শুরু হয়ে গেল। আমার আর মিতুর সিট পাশাপাশি পড়েছে। আমি চুপ করে মাথা নিচু করে বসে রইলাম। আমার ক্লাসের কয়েকজন বন্ধু এসে বলল, তুই টেস্ট পরীক্ষায় কলেজের সব থেকে ভালো রেজাল্ট করলি, এরপরই কোথায় হারিয়ে গিয়েছিলি জানিস? আমরা সহ কলেজের সব স্যারেরা তোকে কত খুঁজেছি। সব স্যারেরা ধরে আছেন তুই কলেজের মুখটা উজ্জ্বল করবি, আর তুই কি না এতদিন পর পরীক্ষা হলে এসে হাজির হয়েছিস। কি হলো, কিছু বলছিস না যে? আমি এতদিন জেলে ছিলাম, 5 দিন হলো ছাড়া পেয়েছি। আমার কথা শুনে সবাই যেন আকাশ হতে পড়ল। এতদিন জেলে ছিলি মানে? এসব কি বলিস? মজা দিতেছিস নাকি? না, সত্যি বলছি, আমি এতদিন জেলে ছিলাম। কিন্তু জেলে কেন, কিসের জন্য? আমার ভাগ্যর লিখন। একদিন তোদেরকে সব বলবো। স্যার খাতা হাতে রুমে প্রবেশ করলেন। যে যার জায়গায় গিয়ে বসলো। আমি যেদিকে তাকাই সবাই দেখে আমাকে কেমন চোখে যেন তাকিয়ে দেখছে। ওরা হয়তো ভাবছে জেল খেটেছে নিশ্চয়ই বড় ধরনের অপরাধী ছেলেটি। কিন্তু কেউ তো আর জানে না আমার বেস্ট ফ্রেন্ডকে খারাপ কারো কাছ থেকে বাঁচাতে গিয়ে রাগের বশে 2টো চড় মারার ফলেই জেল খেটেছি আমি। স্যার খাতা ও প্রশ্নপত্র দিলেন। পরীক্ষার প্রশ্নপত্র না পাওয়ার আগে যতটা দুশ্চিন্তায় ছিলাম, প্রশ্নপত্র পেয়ে তা দূর হয়ে গেল। শুরু করে দিলাম লেখা। সবার আগে আমি উঠে দাঁড়িয়ে গিয়ে স্যার অতিরিক্ত পেজ লাগবে বলতে। স্যার সহ পুরো রুমের ছাত্রছাত্রী আমার দিকে তাকালো। এত তাড়াতাড়ি অতিরিক্ত পেজ নিব শুনে এক স্যার এসে আমার খাতাটা উল্টে পাল্টে দেখলো। আমি ভাবছি স্যার এমন করছে কেন। পুরো খাতা দেখলেন, পরে আমাকে খাতা দিলেন। এই অতিরিক্ত পেজ নেওয়ার পর থেকে আমার যত সমস্যা সৃষ্টি হয়ে গেল। স্যার তো নকল করছি ভেবে পাশে এসে পুরো 5 মিনিট দাঁড়িয়ে থেকে লেখা দেখলেন, আবার হঠাৎ ঘাড়ে হাত রাখলেন। আমি তো ভয় পেয়ে গিয়ে স্যারের দিকে তাকাতেই উনি বললেন, গুড, ক্যারি অন। স্যার চলে গেলেন। তারপরই পরপর 3 বার পিছন থেকে কেউ কলমের নিব দিয়ে পিঠে খোঁচা মারল। আমি হালকা ঘাড়ে ঘুরিয়ে তাকাতে মিতু বলল, 2 ক নম্বর প্রশ্নের উত্তরটা কি হবে? এতিমের বাচ্চা ঘাড় ঘুরিয়ে নিয়ে আবার লিখতে শুরু করলাম। একটু পরও আবার আমাকে খোঁচা মারল, 5 খ নম্বর উত্তরটা বলা যাবে? এতিমের বাচ্চা এভাবে প্রায় প্রতিটি পরীক্ষায় মিতু আমাকে ডিস্টার্ব করতো। আমি শুধু একটা কথা ও উত্তর দিতাম, এতিমের বাচ্চা। শেষ পরীক্ষার দিনে সব বন্ধুরা এসে বলল, চলো সবাই আজকের পরীক্ষা শেষে ঘুরতে যাব। আমি কিভাবে ওদেরকে বলবো আমার কাছে ঘুরতে যাওয়ার মতো টাকা নেই? মিতুর ভাই আমাকে যে টাকা দিয়েছে তা আমার ভাগ্য লিখতে, বন্ধু বান্ধবের সাথে ঘুরে আড্ডা মাস্তি করতে নয়। ওরা বলে যে যার জায়গায় গিয়ে বসলো। আমি পকেটে হাত দিয়ে দেখলাম মাত্র 20 টাকা রয়েছে। 20 টাকা গাড়ি ভাড়া দিয়ে 10 টাকা গাড়ি ভাড়া রাস্তা হেঁটে বাড়ি যাব বলে 20 টাকা নিয়ে এসেছিলাম। পরীক্ষা শেষে সবাই এসে ধরল, চল তোকে যেতেই হবে। না, আমার কাজ আছে, তোরা যা। ওরা সব চলে গেল। আমার ইচ্ছে হচ্ছিল ওদের সাথে যাই, কিন্তু সেটা তো আর আমার ভাগ্যে নেই। মন খারাপ করে বাসায় গেলাম। হঠাৎ বালিশের নিচে আপুর ভাঙা বাটন ফোনটি ধরতে আমার মন খারাপ মুহূর্তের মধ্যেই ভালো হয়ে গেল। মনে হচ্ছে আজ আমি পৃথিবীর সবচাইতে খুশি। মিতুর ভাই মাসুদ। হ্যালো আবির, তুমি কোথায়?
বাসায় ভাইয়া। তাড়াতাড়ি হাসপাতালে চলে এসো। তোমার আপু কোমায় থেকে বের হয়ে এসেছেন। এইমাত্র হাসপাতালের নার্স ফোন করে জানালেন আমায়। আমি যাচ্ছি, তুমি চলে এসো। মাসুদ ভাইয়ার কথা শুনে আমার খুশিতেই চোখে পানি চলে আসলো। দৌড়ে গিয়ে দেখি মাসুদ ভাইয়া আপুর পাশে বসে আছেন। আমি গিয়ে আপুর দিকে চেয়ে থাকলাম। আপুর চোখ বেয়ে জল পড়ছে আমারও। ডাক্তার এসে জানালেন, আপনার ভাগ্য অনেক ভালো। আপনার ভালো হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না, কিন্তু আল্লাহ পাকের দোয়ায় আর এই মানুষটার জন্য আজ আবার আপনি সুস্থ জীবনে ফিরে আসলেন। আচ্ছা, আমি তাহলে আসি। মাসুদ ভাইয়া চলে যাবে কি আপু আমাকে ওনাকে ডাকতে বললেন। আমি ডাকতেই মাসুদ ভাইয়া আবার আসলো। আপু ওনারা এক হাত ধরে কান্না ভেজা কণ্ঠে বললেন, আপনার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। এভাবে বলছো কেন? আমার জন্যই তুমি এমন অবস্থায় পতিত হয়েছিলে। নিজের জীবন হতে কয়েকটা বছর হারিয়ে ফেলেছ। আমি ঋণী তোমার কাছে। চলো, আমার গাড়িতে করে তোমাদের বাসা অবধি এগিয়ে দিয়ে আসি। আপুকে নিয়ে আমি পিছনে বসে আছি আর ভাবছি, মাসুদ ভাইয়া সত্যি মানুষ নয়, ফেরেশতা। এমন একটা মানুষের হাতেই যদি আমার আপুটাকে তুলে দিতে পারতাম, তাহলে ভাই হিসেবে আমার আপুটাকে শ্রেষ্ঠ উপহার দেওয়া হতো আমার। বস্তির এক নোংরা জায়গায় গাড়ি থামাতে বলাই মাসুদ ভাইয়া অবাক হয়ে বললেন, এখানে গাড়ি থামাতে বলে যে? আমরা এই বস্তিতেই থাকি, একটু ভিতরেই আমাদের বাসা। বাসা অবধি আপনার গাড়ি যাবে না। গাড়ি থেকে নেমে আমরা চলে আসতেই উনি আমাদের ডেকে বললেন, কোনো সমস্যা বা প্রয়োজন হলে জানাইও, ইনশাল্লাহ নিজের সর্বোত্তরটা দিয়ে পাশে থাকবো। আপু মাথা নাড়ল। উনি চলে গেলেন। আমি আর আপু আমাদের বাড়ি চলে আসলাম। কয়েকদিন পর আপু আর আমি বসে থেকে প্ল্যান করছি কিভাবে আমাদের এই পরিস্থিতিটা বদলানো যায়। আপু বলল, আমরা আগে যেখানে থাকতাম ওখানেই বাড়ি ভিটেটা বিক্রি করে দেই। যা হবে আর তোর কাছে যা আছে তা দিয়ে আমরা টাকাগুলো কাজে লাগিয়ে দিই ভাই। আপু ওই জমিটা বিক্রি করে সর্বোচ্চ 30,000 টাকা পাওয়া যাবে। এই দিয়ে কিভাবে কি করব আমরা? ভাই, আমার ওই 30 আর তোর কাছে 50, এই দিয়েই আমরা একদিন ভাগ্যটা এমনভাবে লিখবো যা হয়তো কেউ স্বপ্নেও ভাবতে পারবে না। কি করব আমরা? দীর্ঘদিন আমরা গার্মেন্টসে কাজ করার অভিজ্ঞতা আর আমার সাথে কাজ করার কিছু চেনা জানা মানুষ নিয়ে ছোট্ট একটা ওয়ার্কশপ দিয়ে আমরা আমাদের যাত্রাটা শুরু করব ভাই। আপু কি করতে চাইছে আমার মাথায় ঢুকলো না। আপু কিছু বুঝলাম না। আমরা প্রথমে পুরনো কয়েকটা সেলাই মেশিন কিনবো, তারপর কিছু গার্মেন্টস কর্মীদের পার্ট টাইম এখানে কাজ করার জন্য সংগ্রহ করব। এরপর আমরা ছোট্টখাটো কাজ ধরবো এবং খুব সূক্ষ্মভাবে কাজ করব। আপু তাহলে মাসুদ ভাইয়াকে আমাদের জানানো উচিত, ওনার থেকে কিছু পরামর্শ নেওয়া উচিত, কি বলিস? এমনিতেই আপু আসার পর থেকে আমি যখন মাসুদ ভাইয়ের সাথে কথা বলতাম, তখন আপু শুধু ওনার কথাই বলতো। উনি কেমন আছে জানতে চাইতো। আজ আবার ওনার কথা বলাতে আপু অনেক খুশি হয়ে গেল। আমি ফোন দিলাম। উনি আমাদের এক রেস্টুরেন্টে যাওয়ার কথা বললেন। আপু দেখছি সেই সাজুগুজু করছে। আমার কিছুটা শখ হলো। আপু আগে থেকেই মাসুদ ভাইয়ের সাথে পরিচয় নেই তো, ওনাদের মাঝে কোনো সম্পর্ক আছে মনে করে আমার শখ হলো। আপুকে গিয়ে বললাম, আপু এত সাজুগুজুর ব্যাপার কি? ওনার সামনে আমরা যাব, একটু তো সাজুগুজু করতেই হবে। আপু উনি যদি তোর প্রেমে পড়ে যায়? চুপ, তুই অনেক দুষ্টু হয়ে গেছিস, চল এখন। আপু তোদের মাঝে আমি গিয়ে কাজ কি? তুই একাই যা। দিব একটা চড়, চল বলছি। আপু আমার হাত ধরে নিয়ে গেল। রেস্টুরেন্টে বসে আমি ওদের দুইজনের মাঝে বাধা হয়ে বসে থাকলাম। মাসুদ ভাইয়ার দৃষ্টি বলছে আমি যেন উঠে যাই। ওনার শুভ দৃষ্টিতে আমি যেন বাধা হয়ে আছি। আমি একটা বাহানা দিয়ে উঠে যেতে আপু আমার হাত চেপে ধরলো, আর ছাড়লই না। মাসুদ ভাইয়ার সাথে সব কথা শেষ। উনি আমাদের পুরনো সেলাই মেশিন কিনে কাজটা যত তাড়াতাড়ি পারি শুরু করে দিতে বলল। উনি হঠাৎ একটা কার্ড বের করে দিয়ে বললেন, মিতুর বিয়েতে তোমরা দুজন অবশ্যই আসবা কিন্তু। এই নাও কার্ড। কার্ড খুলে দেখলাম মিতুর বিয়ে অপুর সাথে। আমি পুরাই শক খেয়ে গেলাম। এমন বাজে ছেলের সাথে মাসুদ ভাইয়া মিতুর বিয়ে কেন দিচ্ছে? আপু ছিল তাই মুখ ফুটে কিছু বলতে পারলাম না। বাসায় এসে কেমন যেন আমার মনটা ছটফট করছে। মনে হচ্ছে একসময় যখন এতিম বলে কেউ আমার সাথে মিশতো না, তখন মিতুই আমার সাথে মিশেছে, বন্ধুত্বের হাতটি বাড়িয়ে দিয়েছে। আর আজ মিতু তার জীবনটা একটা মানুষরূপী অমানুষের হাতে তুলে দিতে বসেছে। ওর বেস্ট ফ্রেন্ড হিসেবে আমার কি কিছুই করার নেই? অবশ্যই আছে। ওর চোখ থেকে অন্ধের পটিটা তুলে ফেলতে হবে। যেই করেই হোক এই বিয়েটা ভাঙতেই হবে। মাসুদ ভাইয়াকে দিলাম ফোন। উনি ফোন ধরলেন না। আমি ওনার থানায় চলে গেলাম। গিয়ে সব বলে দিলাম এবং সত্যি কিনা তার প্রমাণ দিতে অপুর সাথে সম্পর্ক করা সব মেয়েদের সাথে ওনার কথা বলিয়ে দিলাম।
বাসায় চলে আসছি আর ভাবছি তুই আমার বেস্টু, আর এমন লুইচারে বিয়ে করবি তা তো হবে না। দিছি ঠিক মতো বোম লাগাইয়া, এখন কেমন ফাটে তা দেখার বিষয়। বাসায় গেলাম, একটু পর আপু বলল, তোর ফোন। কে আপু? কি জানি, একটা মেয়ে তোকে চাইয়ে কথা বলবে না। ফোন ধরতে এলোপাতাড়ি গায়েল শুরু করে দিল। তোকে জেলের ভাত খাইয়েও কি শিক্ষা হয়নি? আবার তোর পেছনে লেগেছিস। তোর জন্য ভাইয়া অপুর সাথে আমার বিয়েটা ক্যান্সেল করেছে, আর অপুকে জেলে পুরে দিয়ে বলেছে অপুর যদি কিছু হয়। আমি আস্তে করে ফোনটা কেটে দিয়ে বলছি, তাই রে নাই রে ও রে। অমনি আপু আমার কানের উপরের চিপটা টেনে ধরে, রেস্টুরেন্টে এমন কেন করছিল আমার মিষ্টি ভাই? আহ আপু, আহ আপু, আহ আপু লাগছে তো, ছাড়ো না প্লিজ। তোর আর মাসুদ ভাইয়ার শুভ দৃষ্টিতে সমস্যা হচ্ছিল, তাই তো আমি চলে আসতে চাচ্ছিলাম। আপু আমার চিপ ছেড়ে দিয়ে কিছুক্ষণের জন্য নীরব হয়ে গেল। কি হলো আপু? ভাই, তুই যে স্বপ্ন দেখছিস সেটা তো অবাস্তব কিছু। ওনার স্ট্যাটাসের সাথে কি আমরা যাই? আমরা কোথাকার এতিম, দুমুঠো খাবারের জন্য কত কষ্ট করতে হয়। আপুর চোখ বেয়ে জল পড়লো। সরি আপু, আমি তোকে কষ্ট দিয়ে ফেললাম। আরে না, যা হাত মুখ ধুই আয়, খাবি। আপু খাবার বাড়তে চলে গেল। আজ আমার সন্দেহ দূর হয়ে গেল। আপু মাসুদ ভাইকে শুধু পছন্দ নয়, ভালোবাসে। খাওয়া দাওয়া শেষে আপু আর আমি আবার বসলাম পরিকল্পনা করতে। আপু বলল, কাল আমাদের সব ব্যবস্থা সেরে ফেলতে হবে ভাই। পরের দিন আপু আর আমি সেলাই মেশিনগুলো কিনে একটা রুম ভাড়া করে সেখানে স্থাপন করলাম। এবার আমাদের দক্ষ কর্মী খোঁজ করার পালা। আবার বের হয়ে পড়লাম কর্মী খুঁজতে। আপুর পরিচিত সবার সাথে কথা বললাম, সবাই রাজি হলো কাজ করতে। আমাদের বাসায় ফিরতে সন্ধ্যা হয়ে গেল। আপু বলল, ভাই আজ অনেক ক্লান্ত, চল আজকে রান্না না করে আমরা হোটেলে কিছু খেয়ে বাসায় যাই। আমি আর আপু এক হোটেলে ঢুকে কিছু নর্মাল খাবার খাচ্ছি। হঠাৎ দেখলাম অপু সহ ওর অনেক বন্ধু বান্ধব হোটেলে প্রবেশ করলো। আপু এখান থেকে চলো। কি বলিস, খাবারগুলো রেখে না খেয়ে চলে যাব নাকি? বস, খেয়ে যাব। তাহলে তোর ব্যাগে যে মাস্ক আছে ওটা আমায় দে। আপু ওর মাস্কটি বার করে দিল। আমি তাড়াতাড়ি করে মাস্কটি পরে নিলাম। খেয়াল করলাম পিছনের টেবিলে বসা আপু সহ ওর বন্ধুরা আপুকে নিয়ে বাজে বাজে মন্তব্য করছে। আমার রাগে মাথা গরম হয়ে গেল। বিষয়টা আপু বুঝতে পেরে আমার হাতটি ধরে নিয়ে বিল পে করে বের হয়ে গেল। আমি আর আপু রাস্তা দিয়ে চলে আসছি, হঠাৎ একটা জিপ আমাদের রাস্তাটা আগলে দাঁড়ালো। তুই কি মনে করেছিস আবিরের বাচ্চা? তোকে আমি হোটেলে চিনতে পারি নাই? হোটেলে সিসি ক্যামেরা ছিল, তাই কিছু না বলে তোদের বাইরে বার হতে বাধ্য করেছি। সেদিন তো আমার সামনে আমার জানে মনটাকে চড় মেরেছিলি। আমার বিয়েটাও তুই ভোগে পাঠিয়ে দিয়েছিস। তোকে কি আমি এমনি এমনি ছেড়ে দেব বল? মালটাকে তোর গার্লফ্রেন্ড নাকি? দেখতে জোস মায়েরি। অপুর কথা শুনে আমার চোখ দুটো লাল হয়ে গেল। আমার সামনে আমার বোনকেও মাল বলল। আমি ওকে মারতে যাব কি আপু আমার হাতটি ধরে বলল, না চুপ করে থাক। চল, তোকে ছেড়ে দিচ্ছি। মালটাকে আমাদের হাতে তুলে দিয়ে চলে যা তুই। দেখ অপু, তোর রাগ আমার উপর, আমার জন্য আমার আপুকে নিয়ে বাজে মন্তব্য করবি না। তোর যত রাগ আছে আমার উপর ঝাড়। তুই তো এতিমের বাচ্চা, তোকে মারলে ছোঁচো মেরে হাত গন্ধ করা হবে। আর তোর আপুকে নিয়ে গিয়ে আদর দিলেই তোর আসল শিক্ষা আপু হবে। আমার হাত ধরে একটু টান দিয়ে চোখ পানে চেয়ে বলল, ভাই, আর একটু এই কথাগুলো সহ্য কর। ও আসছে, আমাদের কোনো ভয় নাই। আমি ভাবছি ওটা কে যে আমাদের আজকে বাঁচাবে। অপুর কয়েকটা বন্ধু এসে আমাকে কিল ঘুষি মারলো। আমি মাটিতে পড়ে থাকলাম। আপুকে নিয়ে ওরা জিপে করে চলে যেতেই পুলিশের গাড়ি এসে ওদের ধরে ফেললো। আমি মাটি থেকে মাথা তুলে দেখলাম আপু আর মাসুদ ভাইয়া আমার দিকে এগিয়ে আসছে। মাসুদ ভাইয়া আমাকে টেনে তুললো। তুমি ঠিক আছো তো? আমি ওনাকে ধরে দাঁড়িয়ে বললাম, ভাইয়া চলো হাসপাতালে। না ভাইয়া, আমি ঠিক আছি। আচ্ছা তাহলে চলো তোমাদের বাসা অবধি এগিয়ে দিয়ে আসি। আমাদের বাসা অবধি উনি এগিয়ে দিয়ে আপুকে বলল, ধন্যবাদ তোমাকে এই শহরের বাচ্চাটাকে ধরার জন্য। একটা উপযুক্ত প্রমাণ খুঁজেছিলাম, আজকে তা পেয়ে গেছি। জেলের ভাত খাইয়ে ছাড়বো এগুলোকে আমি। আমি ভাবছি আপু মাসুদ ভাইয়াকে কখন বলল অপু আমাদের ঘেরাও করেছে, আর আপুই বা কিভাবে সাহায্য করলো। আপু আর মাসুদ ভাইয়া কথা বলতে থাকলো। আমি ভাবলাম 1 মিনিট হাঁটলে তো বাসা। আমি এগোই, আপু আসুক। ওই দাঁড়া, আপু চলে আসলেন। বাসায় ফিরে ফ্রেশ হয়ে বসে আছি। ভাই, তুই আজকে খুশি হোস নাই? খুশি কেন হব আমি আপু? কেন? অপুকে তো আজকে উনি ধরে নিয়ে গেল, তাই? তুই খুশি হওয়ার কথা বলছিস?
ভাবতো মাসুদ ভাইয়া সময় মতো না আসলে কি হতো। উনি তো আসবেনি, ওনার কথা মতোই তো সব করেছি আমি। মানে কি আপু, কি বলিস তুই এসব? এই দেখ পর। লাবণ্য, কি করো? এই তো একটু কাজ সেরে আমি আর ভাই বাসায় ফিরছি। কোথায় এখন? রোড নাম্বার 5-এ। ও, ভালো। এখানে এক হোটেলে আছে না, ওখানে গিয়ে তুমি আর তোমার ভাই বসো। কেন? এক আসামিকে ধরবো, তোমার কিছু সাহায্য লাগবে। কোনো প্রমাণ নেই। এরা ওখানে যে হোটেলটায় আছে ওখানে প্রতিদিন ড্রিঙ্কস করতে চায়। তুমি ওখানে গেলেই ওরা তোমার পিছু নেবে এবং ইপটিজিং করবে। আর এই সুযোগে আমি ওদেরকে অ্যারেস্ট করব। আর ওই ছেলেগুলোর মাঝেই একটা বকাটে ছেলে আছে যে আমার বোনকে ফাঁসিয়েছে। পারবে না এই হেল্পটা করতে? পারবো। আপু ছো মেরে ফোনটি নিয়ে নিল। কেমন দিলাম ভাই? তুই আমার সাথে কথা বলবি না? কেন ভাই? যদি কিছু হয়ে যেত তোর, আমি কার কাছে বোনের আদরটা পেতাম? কিচ্ছু হবে না ভাই, যে মানুষটা আমাদের জন্য এতটা করেছে ওনার জন্য কি আমরা এতটুকু করতে পারি না বল? হুম। মিষ্টি ভাই আমার। আপু একটা কথা বলার ছিল। বল, তুই মাসুদ ভাইয়াকে খালি বলিস কেন? একবার ওনার নামটা মুখে নিস না? তুই বুঝবি না, যা শুয়ে পড়। আমি শুয়ে শুয়ে ভাবছি, তার মানে আপু মাসুদ ভাইয়ের সাথে মেসেজে চ্যাটিং করে। মেসেজগুলো সবটা না পড়তেই ফোনটা ছো মেরে নিয়ে নিল। ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠলাম, কেননা আজ থেকে শুরু হবে আজ আমাদের ভাগ্য লিখনের কাজ। 10টি সেলাই মেশিন আর 10 জন কর্মী নিয়ে শুরু হবে আমাদের পথ চলা। জানি না আমরা পারবো কিনা, তবে হাল ছাড়তে আমরা রাজি নই। 10 জনের ভিতরে 7 জন কর্মী আসলো। আপু ওদের নিয়ে কাজ শুরু করে দিলেন। প্রথম 1 সপ্তাহ হাতে তেমন কোনো কাজই পেলাম না। এরপরই শুরু হয়ে গেল মানুষজনের আসা যাওয়া আমাদের ওয়ার্কশপে। অর্ডারের উপরে অর্ডার। আমি বসে থেকে সব হিসাব নিকাশ করতাম আর আপু সব কিছু পর্যবেক্ষণ করতেন। আপু লেখাপড়া জানতো না, কিন্তু এই কাজ সম্পর্কে ওর ছিল অনেক অভিজ্ঞতা, কেননা এই কাজটির দ্বারাই আমাদের সংসার চলতো এক সময়। আপু ওর সর্বত্র দিয়ে সবাইকে কাজ ভালো করে বুঝিয়ে দিত। যারা কাজ করতো তারাও ছিল অর্ধবয়স্ক মহিলা, এক সময় গার্মেন্টস কর্মী। মাত্র 1 মাসের মধ্যে কাজের মান ভালো হওয়ায় এদিকে ওদিকে ছড়িয়ে পড়ল বস্তিতে ছোট্ট একটা ওয়ার্কশপের সুনাম। 1 মাসেই আমাদের মূলধন ডাবলে পরিণত হলো। ভাই বলছিলাম না, যা আছে তাই যথেষ্ট আমাদের ভাগ্যটা লেখার জন্য। আপু, আমাদের আরো অনেকটা পথ পাড়ি দিতে হবে ভাই। আমরাও একদিন আমাদের বেঈমান বাবাটার সামনে গিয়ে দাঁড়াবো, ওনার প্রতিদ্বন্দ্বী হিসেবে। আপু, কাল তো আমার রেজাল্ট দিবে পরীক্ষার, ভয় হচ্ছে খুব আমার। কিচ্ছু হবে না ভাই আমার, তোর রেজাল্ট ভালো হবে, আমি তা জানি। পরের দিন বাটন ফোনটি দিয়ে রেজাল্টের জন্য ডায়াল করলাম। ফোনে মেসেজ আসলো, যা দেখে আমি হুরড়ে বলে চিল্লায় উঠলাম। আপু সহ যারা কাজ করছিলেন সবাই এগিয়ে আসলো। কি হয়েছে ভাই? আপু, আমি আবারও A+ পেয়েছি। ভাই, বলেছিলাম না তুই ভালো রেজাল্ট করবি? আপু, আমার রেজাল্টের জন্য মাসুদ ভাইয়ার অনেক অবদান রয়েছে। ভাই। আপু বলল। কেন? ও না জেনেই শুনে বলল। ভাই তুই বলার অবাক হয়েছিস তাই তো? আসলে উনি আমায় সব বলেছেন। আপু ফোন করে মাসুদ ভাইয়াকে জানাই। কি বলিস? হুম। আমি ফোন করে রেজাল্টের কথা বললে মাসুদ ভাই আমাকে কংগ্রাচুলেশনস জানালো। আমি ভাবছি কি করে বলবো মিতু রেজাল্ট কি, পেটে আসলেও মুখে বলতে পারলাম না। উনি বললেন মিতু কান্না করছে, ওর একটাই ফেল আসছে। কোনটায় ফেল আসছে? আইসিটিতে না? আমি কিছুক্ষণ নীরব হয়ে রইলাম, কেননা মিতু আইসিটি MCQ দিতে গিয়ে আমায় বারবার পিছন হতে কলম দিয়ে খোঁচা মারছিল। ওই দিনই পরীক্ষা শেষে বুঝেছিলাম ও খারাপ রেজাল্ট করবে আইসিটিতে। ওর রেজাল্টের জন্য আমিও কিছুটা দায়ী, কিন্তু নিজেকে দোষ দিয়ে কী লাভ? ও তো ওর উপরে আমার সব অধিকার কেড়ে নিয়েছে। ভাই ফেল করেছে মিতু, আর তুই মন খারাপ করলি যে? এমনি আপু। ও, তাহলে ভাই আজকে সবাইকে ছুটি দিয়ে চল, বাসায় যাই। আচ্ছা, আপনাদের ছুটি আজকে? সবাই অনেক খুশি হয়ে গেল। আর শুনুন, কালকে একটু সকালে আসবেন, আমার ভাইয়ের পাশকলার উপলক্ষে মিষ্টি খাওয়াবো আপনাদের। বাসায় এসে ফ্রেশ হয়ে বসে আছি, হঠাৎই আপু এসে হাসতে লাগলো। ভাই, ও ভাই। কি হয়েছে, এত খুশি কেন? ও না, আমার বিয়ে করতে চাইছে। মানে ওটাকে? আরে উনি। উনি মানে? ওফ, মিতুর ভাই। আপুর কথা শুনে আমিও হতবাক হয়ে গেলাম। মাসুদ ভাই আমার আপুকে বিয়ে করবে? আপু, মজা করছিস না তো?
না ভাই, সত্যি। আর উনি আজকে আমার সাথে বিকেলে দেখাও করবে বলেছে। ভাই তোর কি হলো? মন খারাপ করলি যে? আপু আমায় ছেড়ে চলে যাবি তুই? আমার তো কেউ নেই, আমি অনেক একা হয়ে যাব, তাই খারাপ লাগছে। আচ্ছা ভাই, তাহলে ওনাকে আমি না করে দেই? না আপু, এমন মানুষ তুই কখনো পাবি না। মাসুদ ভাই এত বড় লোক, তবুও কোনো অহংকার নেই মনে। তুই হয়তো জানিস না আপু, উনি যে এত ব্যস্ত থাকতেন, তবু প্রতিদিন 2-3 ঘন্টা হাসপাতালে গিয়ে তোর পাশে বসে থাকতেন। উনি একদম মাটির মানুষ, উনাকে না করা ঠিক হবে না। সত্যি আপু, আমরা লাকি। আচ্ছা চল, খাবি? খাওয়া দাওয়া সেরে ফেললাম, তাই যা তাড়াতাড়ি বার হয়ে নে। ভাই যা তাড়াতাড়ি বার হয়ে নে। উনি মেসেজ দিয়ে ওই হোটেলটাও যেতে বলেছে। আমি কিছু না বলে আপুর মুখের দিকে তাকিয়ে রইলাম। ভাবছি এই যুগেও এমন মেয়ে থাকে যে কিনা তার ভালোবাসার মানুষ ডেকেছে আর ভাইকে সাথে নিয়ে যাবে বলছে। আপু তুই একটা... কি বল? না থাক আর, যা বার হ। আমি তো পাগল যে তোর সাথে যাব, তুই যা। মাসুদ ভাই তোকে একা ডেকেছেন। ভাই একটা কথা বলি, আমার না একা একা যেতে শরম পাচ্ছে। ও মেসেজে সারাক্ষণ কথা বলো আর এখন শরম পাচ্ছে, তাই না? তুই অনেক পেকে গিয়েছিস। দাঁড়া, ওনাকে তোর জন্য একটা দেখতে বলবো আজ। যা যা বলিস। আমি চলে আসলাম, এসে মনে মনে বলছি, দেখতে বলার কি আছে, ওনার বোনই তো আছেন। তুই বিয়ে কর, তারপর তোর ননদটাকে আমাকে দিস, তাই হবে। আপু বের হয়ে আমাকে বলে চলে গেল। আমি শুয়ে থাকলাম। সন্ধ্যার পর দরজায় আপু এসে ঠক ঠক করলো। আমি দরজা খুলেই অবাক। আমি কাকে দেখছি? কে আপনি? কাকে চাই? কুত্তা, আমি তোর আপু। ও আপু তুই? এগুলো কি পরেছিস? আর চুলগুলো এমন স্টাইল! ওরে বাবা, পুরাই হিরোইন দেখছি। মজা করিস না তো, এগুলো নিয়ে চল ভেতরে। কি এগুলো? শপিং? এসে সব বার করে দেখছি আপুকে মাসুদ ভাই অনেক কিছু কিনে দিয়েছে। ভাই কালকে তোকে ওনার বাসায় ডেকেছেন। কেন? আর আমি তো ওনার বাসা চিনি না। আপু আমাকে ঠিকানা দিয়ে বলল, আমাকে কারণ বলে নাই। আচ্ছা আপু, তাহলে কালকে সকালে আমি মাসুদ ভাইয়ের বাসায় যাব। আচ্ছা। রাতে শুয়ে শুয়ে ভাবছি অনেক দিন পর কাল মিতুকে দেখতে পাবো। সকালে ঘুম থেকে উঠে ওনার বাসায় চলে গেলাম। বাসায় ঢুকতে এক কাজের মানুষ আমাকে বসতে বললেন। মাসুদ ভাইয়া কোথায় গেছে বলেন উনি একটু বাহিরে গিয়েছেন, একটু পরেই আসবে। আমি মনে মনে শুধু মিতুকে খুঁজছি। বাড়ির এদিক ওদিক তাকিয়ে কোথাও দেখছি না। একটু পর একটা গান শুনতে পেলাম। পাশে তাকাতেই দেখছি পিছন দিয়ে মিতু বাহিরে কোথাও যাচ্ছে। কাক যতই চিল্লাক না কেন, তার সুর কখনো কোকিলের মতো হয় না। ও আমার কথা শুনে বুঝতে পারলো আমি ওরই বাড়ি এসে ওকে কিছু বলেছি। আমার কাছাকাছি এসে... কি বললি? আবার বল, মুখ সামলে কথা বলবি। আর তুই আমার বাসায় কেন? তোকে বাসায় ঢুকতে কে দিয়েছে? এক্ষুনি বের হয়ে যাবি নাকি তোর গাল দুটো চর মেরে গরম করে দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব? আমি নিজের ইচ্ছায় আসি নাই, ঠিক আছে? আমি মিতুর কথায় পাত্তা নিয়ে দিয়ে বরং সোফায় নড়ে চড়ে ভালো করে বসলাম। ওর আর সহ্য হলো না আমাকে চর মারতে যাবে কি? অমনি মাসুদ ভাই এসে হাজির হয়ে গেল। এগুলো কি হচ্ছে মিতু? বাসায় আসা মেহমানের সাথে এমন ব্যবহার করাকে শিখিয়েছে তো ভাই। ক্ষমা চাও ওর কাছে। কখনো না। মিতু রাগ দেখিয়ে কোথাও যাবে বলে ঠিক করেছিল, তা না যে ওর রুমে চলে গেল। আবির, ওর ব্যবহারে কিছু মনে করো না তুমি। না, কিছু মনে করি নাই। মাসুদ ভাইয়া কাজের মানুষকে কফি নিয়ে আসতে বললেন। আমি বললাম, ভাইয়া আমাকে ডেকেছেন যে? আসলে তোমার আপু আর আমার বিষয়টা হয়তো তুমি জানো। আমি তোমার আপুকে আমার বাসায় বউ করে আনতে চাই। তুমি কি বলো, রাজি আছো? ভাইয়া আপনি কি আর আমরা কি, মানুষজন কি বলবে? যে যাই বলো, আমার তাতে কিছু যায় আসে না। তুমি রাজি কি? ভাইয়া আপনি তো জানিনি, আমি আর আপু সবে 1 মাস হলো একটা ওয়ার্কশপ খুলেছি। আপুকে বিয়ে দেওয়ার মতো সামর্থ্য তো এখন আমার নেই। তোমার কোনো খরচ করতে হবে না। তোমার আপুর সাথে আমার বিয়েটা একটা হোটেল বুক দিয়েই হবে। আর যা খরচ সব আমার। তুমি রাজি কিনা? আমি রাজি হয়ে গেলাম। উনি বললেন, তাহলে আগামী সপ্তাহে এই দিনে সব ব্যবস্থাটি করে ফেলি, কি বলো? আপুকে বলে ডেট করা উচিত। তোমার আপুকে বলেছি, ও বলেছে তুমি যা বলবা তাই হবে। আচ্ছা তাহলে ডেট ফিক্সড করে ফেলুন। সব কিছু ঠিকঠাক হয়ে গেল। চলো, তোমায় বাসা অব্দি এগিয়ে দিয়ে আসি। আমি না করলেও উনি আমাকে গাড়িতে করে নিয়ে আসলেন। আমি গাড়ি হতে বাহির হলাম। একটুখানি দূরে দেখলাম আপু দাঁড়িয়ে আছেন। মাসুদ ভাইয়াও গাড়ি হতে নেমে দাঁড়িয়ে থাকলেন। আমি আপুর কাছে আসছি আর ভাবছি আমাকে এগিয়ে দেওয়ার আসল কারণ তাহলে এটা। আপুর কাছাকাছি এসে পাশ দিয়ে চলে যেতেই লেগে বললাম, নে হয়েছে।
এবার চলে আয়, সব ঠিক হয়ে গিয়েছে। আপু একটু লজ্জা পেয়ে গেল এবং আমার সাথে চলে আসলো। আপুর সাথে বসে আপুকে সব বললাম। রাতে শুয়ে শুয়ে ভাবছি, মিতু আমার উপরে এতটা রাগ পুষে রেখেছে। মাসুদ ভাই ঠিক সময় না আসলে আজও হয়তো আমার গাল সত্যি চর মেরে লাল করে দিত। তবে একটা জিনিস ভেবে অবাক হচ্ছি, অপু তো জেলে, অপুর সাথে ওর বিয়ে ঠিক হয়েও তা ভেঙে গেল। ও কোথায় একটু মন খারাপ করবে তা নয়, উল্টো মনের সুখে গান গাইছে। ব্যাপার কি? কয়েকদিন পর বিয়ের সব আয়োজন শেষ, কাল বিয়ে। মাসুদ ভাই বললেন, তুমি আর তোমার আপু আজকেই হোটেলে চলে যাও, ওখানে আমার অনেক আত্মীয় স্বজন গিয়েছে। আমি বেশ কিছু টাকা সাথে করে নিয়ে আপুকে নিয়ে চলে গেলাম। মাসুদ ভাই জানালো, ওখানে আমার গাড়ির ড্রাইভার আছেন, ওনাকে সব বলা আছে। তুমি ওনার সাথে আজ শহরে চলে যাও, কেনাকাটা করে আস্তে আস্তে হয়তো সকাল হয়ে যাবে। আমি গেলাম, সব কিছু কিনে নিয়ে সকালে ফিরলাম। আপুকে সাজানো কিছু জিনিসপত্র দিতে ও যে রুমে রয়েছে ওখানে গেলাম। রুমে ঢুকতেই মিতু আমাকে দেখে কিছুটা চমকে গেল। তুই এখানেও কেন? যা, বের হ। আর আমার ভাইয়ের বিয়েতে তোকে কে দাওয়াত দিয়েছে? তুই কেন এসেছিস? আমাকে কেউ আসতেও বলেনি আর কেউ দাওয়াতও দেয়নি। আমি এসেছি আমার বোনের বিয়েতে। আমার কথা শুনে মিতু যেন আকাশ থেকে পড়লো। তোর বোন মানে? তোর বোন কে? একটু সাইডে যা, ওই যে ওইটা আমার বোন। মানে তুই না এতিম? এগুলো কি বলিস? মিতু এদিকে আসো, ও ঠিকই বলছে, আমি ওর বোন। আর তোমার ভাই কি তোমায় বলে নাই আমি ওর বোন? না, গত এক সপ্তাহ ভাইয়ের সাথে রাগ করে কথা বলি নাই আমি সব দিয়ে বাইরে চলে আসলাম। কাজী সাহেব এসে বিয়ে পড়াতে লাগলেন। নাম বলতে এক ভদ্রলোক বললেন, কাজী সাহেব দাঁড়ান। আপু মাথা নাড়লেন। তোমার নাম লাবণ্য? তোমার নাম কি? আমি আমার মায়ের নাম বলতে উনি কিছুটা চমকে উঠে বললেন, তাহলে পাত্রীর বাবার নামের আগে কাজী সাহেব কেন মৃত নাম বললেন? আমি ভাবলাম লোকটি কি আমার আব্বু বেঁচে আছে জানে নাকি, আর আমার আব্বুর নামটা কেন জানতে চাইলো। আসলে আমি যখন আমার মায়ের পেটে ছিলাম আর আপুর বয়স যখন 5 বছর, তখন আমাদের বাবা আমাদের মাকে তালাক দিয়ে অন্য একজনকে বিয়ে করে আমাদের ছেড়ে চলে যায়। সেই থেকে আমার আর আপুর চোখে আমাদের আব্বু মৃত। আমার সার্টিফিকেটেও মৃত লেখা আছে, তাই কাজী সাহেব মৃত বলেছেন। কিন্তু আপনি কে? আপনার নাম কি? লোকটা মাথা নিচু করে থাকলে আমি আবারও জানতে চাইলাম, আপনি কে? কি হলে বলুন। আরে ওনাকে চিনহ না? উনি হলেন এই শহরের বিশিষ্ট ব্যবসায়ী শরীফ সাহেব। আমার আর বুঝতে বাকি থাকলো না, উনি হলো আমার সেই মৃত বাবা। আমি চরম ক্ষোভে বলতে শুরু করলাম, আপনারা সবাই শুনুন। টাকা পয়সাওয়ালা কোটিপতির মেয়েকে বিয়ের লোভে নিজের স্ত্রীর পেটে 8 মাসের সন্তান ও 5 বছরের একটা মেয়েকে রেখে তালাক দিয়ে চলে যাওয়া আমার ও আপুর মৃত বাবাটি আর কেউ নয়, উনি হলেন। অমনি আপু পিছন থেকে এসে আমার মুখটি চেপে ধরে বললেন, চুপ কর ভাই। আপুর হাতটি সরিয়ে না আপু বলতে দে আমায়। এতদিন নিজের ছেলেমেয়ের কোনো খোঁজ খবর নেই, আর আজকে মেয়ের বিয়েতে নামের আগে মৃত বলে প্রীতির পরিচয় নিয়ে এসেছেন। আমি সব বিয়েবাড়ির সবাই আমার পিতার নামে বেঈমানটাকে অপমান করে অনেক কথা শুনিয়ে দিলাম। ভাই, হাজার হলেও উনি আমাদের বাবা, আমাদের জন্মদাতা। আপু তুই চুপ কর, উনি আমাদের কিসের বাবা? জন্ম দিলে কি বাবা হয়ে যায়? উনি পিতা হিসেবে কি দায়িত্ব পালন করেছেন যে আমাদের পিতা হবেন উনি? আমার পিতা ও মাতা একমাত্র তুই, আর কেউ নাই। আপু তুই আমার সব। একটু পর উনি সহ আমার সৎমা চলে গেলেন। আপু এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করলেন। মাসুদ ভাইয়া এসে বললেন, লাবণ্য, শান্ত হও। কাজী আবার আপুর বিয়ের কাজ শুরু করে দিলেন। বিয়ে পড়ানো শেষ, এখন খাওয়া দাওয়া হবে। আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না, মিতুকে সেই সকালে আপুর সাথে রুমে দেখলাম। ও কোথায় গিয়েছে মনে মনে খুঁজছি কিন্তু পাচ্ছি না। অতএব মিতু সহ ওর বান্ধবীদের দেখা মিলল খাবার টেবিলে। আমি খেয়াল করে দেখলাম মিতুর সাথে যারা বসে আছে একটাও আমার চীনা পরিচিত কেউ নয়। আমি অপর দিকে এক টেবিলে খাবার দিচ্ছি। হঠাৎ মিতুর এক বান্ধবী আমায় ডেকে বলল, আরে চিনতে পারো নাই আমাকে? একদিন না তুমি আমি মিতু একসাথে তোমাদের কলেজে গিয়ে আড্ডা দিয়ে আসলাম। আসলে আমার তো মনে পড়ছে না। ও আচ্ছা। আমি আবার একটু এদিকে আসলাম। কিরে মিতু, আবিরের সাথে কথাই বললি না যে? ও না তোর বেস্ট ফ্রেন্ড? ঝগড়া করেছিস নাকি? মিতু কিছু না বলে খেতে থাকলো। মিতু, একটা কথা বলবো তোকে। দেখ, আবির আগে কত খ্যাত ছিল, এখন অনেক স্মার্ট হয়েছে, তাই না? কেন, তোর কি পছন্দ হয়েছে আবিরকে? ডাক দিয়ে বলবো যে তুই প্রেম করবি ওর সাথে? আরে না, এগুলো কি বলিস? তাহলে চুপ করে খা। খাওয়া দাওয়া শেষ, আপুকে এখন মাসুদ ভাইয়ার বাসায় নিয়ে যাওয়ার পালা। আমি শুধু ভাবছি আমি এখন বাসায় গিয়ে কি করব, কার সাথে গল্প করব, একা একা কিভাবে থাকবো, আমায় কে রান্না করে খাওয়াবে?
কিছু না হতেই কে এসে ভাই ভাই করে ডাকবে। আপু অনেক কান্না করলেন, কিন্তু আমি চাইলেও আপুর মতো চিৎকার করে কাঁদতে পারলাম না। শুধু দু চোখ বেয়ে জল বেয়ে হয়ে আসলো। আমি আপুকে বিদায় দিলাম। একে একে সবাই হোটেল হতে বিদায় নিল। আমিও বের হয়ে আসছি আর ভাবছি, আপু যখন মেয়ে হয়ে জন্ম নিয়েছে তখন তাকে পরের ঘরে একদিন না একদিন যেতেই হবে। কিন্তু আজ আমার মনে হচ্ছে আমি যেন আজ সত্যি এতিম হয়ে গেলাম। বাসায় এসে বসতে আপু ওর বাটন ফোনে ফোন দিল। অনেকক্ষণ আপুর সাথে কথা হলো। ও অনেক কান্না করলো। আমি কি বলে সান্ত্বনা দিব তার ভাষা খুঁজে পেলাম না। 2 দিন পর ওয়ার্কশপে সেলাইয়ের কাজ করা সবাই আমার বাসায় আসলো। বাবা 3 দিন হলো আমরা সবাই কাজ করতে এসে প্রতিদিন এখানে ঘুরছি। তোমরা কি আর আমাদের দিয়ে কাজ করাবে না? আমরা কি ঠিকমতো কাজ করতে পারি না, নাকি আমাদের কাজে তোমাদের পোষাচ্ছে না? আসলে তা নয়, আমার আপুর বিয়ে হলো তো তাই আর কি। ও আচ্ছা, লাবণ্য মামনির বিয়ে হয়ে গেল? তা জামাই কি করে? দুলাভাই পুলিশ অফিসার। ও, লাবণ্য মামনি ভালোই ভাগ্যবতী তাহলে, এমন একটা বর পেল। আপনারা বসুন একটু। আমি ওনাদের 1 মাসের অগ্রিম বেতন দিয়ে দিলাম। ওনারা টাকা পেয়ে এতটা খুশি হবে আমি ভাবি নাই। কেউ কেউ বলল, বাবা এতদিন যে আমরা গার্মেন্টসে নিজেদের হাড় ভাঙা পরিশ্রম করলাম, কোনো সময় ঠিকমতো টাকা পাইনি, আর তুমি আমাদের অগ্রিম বেতন দিয়ে দিলে। আমরাও আমাদের সর্বত্র দিয়ে কাজ করব, কথা দিলাম। আচ্ছা, তাহলে কাল হতেই আপনারা আবার নিয়মিত কাজে আসা শুরু করুন। ওনারা সবাই চলে গেল। আমি জানি যারা এসেছিলেন তারা সবাই গরিব। 1 মাস পর তো ওনাদের বেতন দিতেই হতো। এখনই টাকা আছে তো দিতে সমস্যা কোথায়? তাই দিয়ে দিলাম। এতে ওনারা কাজ করতে ভালো উৎসাহ হবেন। ভেবেছিলাম নিজের ভাগ্যটা নিজেই লিখব, কিন্তু আপু এসে সাময়িকের জন্য আমার সাথে যোগ দিয়ে আমায় সঠিক ও ভালো একটা পথ দেখিয়ে দিয়ে চলে গেল। যাক, নিজের ভাগ্যটা নিজেরই লিখতে হয় তা বুঝতে পারলাম। পরের দিন আমি সব কাজ দেখাশোনা করছি। আপু ফোন দিয়ে বলল, ভাই আজ 4 দিন হলো তোরে দেখি নাই। হায় না, আজকে আমার বাসায় অনেক কাজ, না হলে আমিই যেতাম ভাই। আচ্ছা আমি তাহলে বিকালে যাব। আমার যাওয়ার কথা শুনে আপু অনেক খুশি হলো। বিকালে আপুর বাসায় চলে গেলাম। আপুর রুমে যেতেই দেখলাম মিতু আর আপু বসে টিভি দেখছে। আমাকে দেখে মিতু তাড়াহুড়ো করে চলে গেল। মিতুকে চলে যাওয়া দেখে আমি বললাম, রাগলে অনেক সুন্দর লাগে। ও দাঁড়িয়ে গিয়ে কিছু বলতে যাবে কি, আপু নে এগুলো রাখ। ভাই বস তুই। একটু পরে আপু আমাকে খাবারের টেবিলে নিয়ে গেল। আমি টেবিলে গিয়ে তাকিয়ে ভাবছি, এই বাড়িতে শুধু 2টা কাজের মানুষ, মাসুদ ভাইয়া, মিতু, আপু আর ওনার বৃদ্ধ বাবা আছেন। তাহলে টেবিলে এত রকমের এত খাবার কেন? কি হলো বস? আমি খাবার টেবিলে বসতেই ভাবি, অনেক খিদে পেয়েছে, খেতে দাও। বলতে বলতে মিতু আসলো খেতে। ও আমাকে দেখে আবার ঘুরপাক খেয়ে চলে যাবে। কি আপু বলল, কোথায় যাচ্ছ? এসো, খাবে না? পরে খাবো, আমার রুমে খাবার দিয়ে রেখো। মুখটা বাঁকা করে চলে গেল। দেখছিস আপু তোর ননদটা কেমন দেমাগি। আমি খেতে বসেছি দেখে ও খেতে এসেও চলে গেল। ওর কথা বাদ দে, তুই খা। আপু আমাকে অনেক রকমের খাবার দিল, যেগুলো আমার আজ অবধি খাওয়া হয়নি। খাবার মুখে দিয়ে মনের অজান্তে চোখ বেয়ে জল আসলো। আপুকে লুকিয়ে চোখের জল মুছে বললাম, আপু রান্না অনেক স্বাদ হয়েছে, তাই ভাই খা তুই যত ইচ্ছে। খাওয়া দাওয়া শেষে ভাবছি, আসলে আমার আপু অনেক ভাগ্যবতী, তাই হয়তো এমন একটা বাড়ির বউ হতে পেরেছে। খাওয়া দাওয়া শেষে আপু রুমে গিয়ে টিভি দেখছি। একটু পর আপু আসলো, টিভি রিমোটটা নিয়ে ও সিরিয়ালে দিল। কি আপু, তুই এই 4 দিনে সিরিয়াল দেখা শুরু করে দিয়েছিস? আসলে ভাই আমি না, মিতু প্রতিদিন এসে আমার সাথে বসে সিরিয়াল দেখতো, ওর সাথে সাথে আমিও একটু দেখতাম আর কি। ও আচ্ছা, তা আজ যে আসছে না দেখতে? আসবে কি করে, তুই আছিস যে। ভাই শোন না, মিতু না আমার উপর অনেক খুশি হয়েছে। কেন আপু? ওই যে অপু কেমন, তাও তো আমার জন্যই বুঝতে পেরেছে। ও একটু রাগী হলেও ওর মনটা অনেক ভালো রে ভাই, জানিস না সারাদিন আমার সাথে কত মজা করে। তোর ভাই অনেক রাতে বাসায় ফিরে, ততক্ষণ আমার কাছে এসে বসে থাকে। আর মনটা অনেক ভালো। আমি আপুর দিকে তাকিয়ে মনে মনে বলছি, আপু তুই তো মাত্র কয়দিন হলো ওকে চিনিস, আর আমার সাথে ওর কতদিনের সম্পর্ক। কিন্তু আপু হঠাৎ মিতুর গুণগান নিয়ে পড়লো কেন? আমি যে মিতুকে পছন্দ করি ও তা জানতে পেরে গিয়েছে নাকি?
সিরিয়াল দেখা শেষে আপু বলল, ভাই যাই। মিতুকেও রুমে খাবার দিয়ে আসি, তুই বস। আপু খাবার দিয়ে আসলে জানতে চাইলাম মাসুদ ভাই কখন আসবে। ও বলল আর আসতে রাত হবে, চল পাশের রুমে তোর থাকার ব্যবস্থা করা আছে। আমি আপুকে সাথে নিয়ে গিয়ে শুয়ে পড়লাম। আপু চলে গেল। শুয়ে শুয়ে বলছি, মিসেস মিতু, তুমি যতই আমার থেকে দূরে সরে থাকার চেষ্টা করো না কেন, এবার থেকে 2 দিন পর পরই বাসায় আসবো আর তোমাকে জ্বালাবো, দেখি তুমি কি করো। এই বাসায় আসার অধিকার এখন আমি পেয়ে গিয়েছি। একটু পর বাহিরে মাসুদ ভাইয়ার গাড়ির শব্দ পেলাম। ভাই হয়তো এসে গেছে। আমি পাশের রুমে শুয়ে শুনছি ভাই আপুকে বলছে, কই তোমার ভাইকে যে ফোন করে সকালে আসতে বললেও ও আসে নাই? এসেছে। কোথায় ডাকো শালাবাবু? প্রথম আসলো বাসায়, একটু গল্প করে বসি। ও পাশের রুমে ঘুমাচ্ছে। ও ঘুমিয়ে গিয়েছে নাকি? তাহলে ডেকো না। না, ঘুমায়নি, তোমার জন্য বসে থেকে থেকে এইমাত্র গেল। ভাইয়া আমাকে শালাবাবু বলে ডাকলো। আমি উঠে গেলাম। কিছু কথাবার্তা বলার পর উনি বললেন, কালকে তোমরা দুজন আমার সাথে একটু থানায় যেও, তোমাদের আব্বু জেলে। আমি কিছু বলতে যাব কি আপু বলে বসলো, আব্বু জেলে মানে? কি হয়েছে আব্বুর? তোমার সৎমা আর ওনার বাবা, তোমার আব্বুর দ্বিতীয় পক্ষ ও ছেলে মেয়ে রয়েছে জানতে পেরেছেন। তোমার আব্বু ওনাদের মিথ্যা কথা বলা ও সব গোপন রাখাই ওনাকে চোরের অপবাদ সহ আরও মিথ্যা কিছু মামলা দিয়ে পুলিশকে ধরিয়ে দিয়েছে। তুমি আমার আব্বুকে জেলে দিতে পারলে? আমার হাত আইনে বাধা। আপু এত অস্থির ও কান্না করছে কেন? ওনাকে জেলে দিয়েছে তো কি হয়েছে? উনি তো আমাদের কাছে মৃত। বুঝলাম না। আমি ওনার যেমন কর্ম তেমনই ফল পেয়েছেন। আপুর কান্নাটা বেড়েই গেল। মাসুদ ভাইয়াও আমি আপুকে সান্ত্বনা দিয়ে আমি রুমে চলে আসলাম। পরের দিন সকালে উঠতেই মিতু আমার রুমে কফি নিয়ে আসলো। আমি তো পুরাই অবাক। মিতু আমার জন্য কফি নিয়ে এসেছে, ব্যাপার কি? আমি উঠে বলতে লাগলাম, সকাল সকাল ঘুম থেকে উঠে কার মুখ যে দেখলাম, মনে হয় আজকের দিনটা একদমই বাজে যাবে। কই দেখি তো আজকে সূর্যটা কোন দিকে উঠেছে। আমার কথা শুনে মিতু রাগে কফি টেবিলে রেখে চলে গেল। আমি কফি খেয়ে দেখলাম আজকের কফির স্বাদটা একটু আলাদা। বিছানা হতে উঠে পড়ে ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে যেতে দেখলাম মিতু কান্না করছে। কি ব্যাপার? মিতু কি রান্না পারে নাকি শখের বসে রান্না করছে? আপু ভাইয়াকে দেখলাম বাসায় নেই। রান্নাঘরে গিয়ে মিতুর কাছে জানতে চাইলাম সব কোথায় গিয়েছে। ও আমার কথা শুনেও না শোনার ভান করলো। আমি আবারও বললাম, তবু না শোনার ভান করলো। ইচ্ছে করছিল কাছে গিয়ে ওই দিনের মতো চুলের মুঠি ধরে 2 চর বসিয়ে দেই। মাসুদ ভাইয়াকে ফোন দিলে উনি ফোন উঠাচ্ছে না। পরে বাড়ির বাহিরে এক কাজের মানুষের কাছে জানতে চাইলে বলেন ওনারা হাসপাতালে গিয়েছেন, কে যেন অসুস্থ তাই দেখতে। কোন হাসপাতালে গিয়েছে যে আমাকে বলে যায় নাই আমি তা তো জানি না। রুমে চলে আসতে রান্নাঘরে উকি মেরে দেখি রান্না প্রায় শেষ। মিস মিতু, এতদিন তুমি আমার সাথে কথা বলো নাই, দেখি আজ কথা বলো কি না। রুমে গিয়ে দরজা হতে অন্যমুখ হয়ে আমি শুয়ে রইলাম। শুয়ে শুয়ে ভাবছি কখন মিতু এসে আমায় বলবে, ওঠো রান্না শেষ, খাবার রেডি, খাবি চল। একটু পর বুঝতে পারলাম মিতু আমার রুমে প্রবেশ করেছে। ও এসে আমাকে কিছুই বলছে না, কি যেন করছে। আমি ঘাড় ঘুরিয়ে দেখি ও সব খাবার আমার রুমে নিয়ে এসেছে, সব রেখেও চলে গেল। আমি জিব্বাতে কামড় মেরে বলছি, তুই যদি আমার বোনের ননদ না হতি তাহলে আজ এই সুযোগ মিস করতাম না। তোর এত ইগো দেমাগ সব মাটিতে মিশিয়ে দিতাম, শুধু তোর সাথে কিছু করলে আমার বোনের সংসারটা ভেঙে যাবে বলে কিছু বললাম না। খেতে বসে দেখছি ভালোই রান্না করেছি মিতু, তার মানে ও রান্না পারে। আর যদি নাই পারে তাহলে মাসুদ ভাইকে কে রান্না করে খাইয়েছে? নিশ্চয়ই মিতুই। একটু পর মাসুদ আমাকে ফোন করে বলে, আবির, তোমার আব্বু একটু অসুস্থ হয়ে পড়েন, তাই তোমার আপুকে নিয়ে সকাল সকাল একটু হাসপাতালে এসেছি। তুমি তো তখন ঘুমাচ্ছিলে, তাই ডাকাডাকি করি নাই। আসবে তুমি? না আমি যাব না। আচ্ছা রাখি বলে মাসুদ ভাই ফোন রেখে দিলেন। আমি শুয়ে টিভি দেখছি আর ভাবছি উনি আমার কে, তাই যাব আমি। আমার কেউ না উনি। শয়তানি করে টিভির ভলিউমটা বাড়িয়ে দিলাম। ভাবছি মিতু এসে বিরক্ত হয়ে কিছু বলবে। কি হলো, ও আসছে না কেন? রুম থেকে বের হতে দেখলাম মিতুর বান্ধবী এসেছে। আপুর বিয়ের দিন যে মেয়েটা আমার সাথে কথা বলেছিল ওই মেয়েটা এসেছে। গিয়ে দেখি একটু ভাব জমানো যায় কিনা। হাই, কেমন আছেন? আরে আবির, তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভালো। তা কখন এসেছেন? এই তো 5 মিনিট। আর তুমি আমাকে আপনি করে বলছো কেন? বুঝলাম, অল্পতেই এটাকে পটিয়ে ফেলা যাবে। আচ্ছা আপনি বলাই আমার অভ্যাস, তো এখন থেকে তুমি করে বলছি। মিতুর বান্ধবীর সাথে বসে জমিয়ে গল্প করতে শুরু করে দিলাম।
মিতু উঠে বলল, তুই বস, আমি ফাইলটা আর কফি নিয়ে আসছি। মিতু চলে গেল, আমিও গল্প করতে থাকলাম। একটু পর মিতু একটা ফাইল আর কফি নিয়ে আসলো। আমি কফি খেতে খেতে বললাম, কিসের ফাইল এটা? আমি আব্বুর থানার পাশ দিয়েই যাব, তাই আব্বু থানা থেকে ফোন করে আমাকে বললেন মিতুর ভাই আজকে থানায় আসবেন না, ফাইলটা নিয়ে যেতে, তাই এসেছি আর কি। তার মানে তোমার আব্বু কি পুলিশ? আব্বু থানার এসআই। আমি কফি হাতে উঠে আসতেই ওর বান্ধবী বলল, কি হলো, কোথায় যাচ্ছেন? না, আসলে আমার একটু কাজ আছে আর কি। উঠে আসতেই মিতু মুচকি হাসি দিল। ও হয়তো বিষয়টা বুঝতে পেরে মনে মনে বলছে, এখন উঠে পালাচ্ছিস কেন? মারবি না লাই? পটাবি না আমার বান্ধবীকে? আমি রুমে এসে কফি খাচ্ছি আর ভাবছি, তার মানে মিতুর ভাইকে মিতুর বান্ধবীর বাবাই ওই দিন আমায় অ্যারেস্ট করতে বলেছিল। ভাগ্যিস আমি বেশি দূর এগোইনি, তার আগে সব জানতে পেরে গিয়েছি। একটু পর আপু আসলো। আপুর মনটা খারাপ, তাই আমি অন্য কিছু না বলেই বললাম, আপু আমি বাসায় চলে যাব। আপু কিছু বলার আগেই মিতুর বান্ধবী বলল, চলুন, আমি আপনাকে আমার গাড়িতে ড্রপ করে দিয়ে আসি। যে ভয়ে চলে যেতে চাচ্ছি সেই ভয়টাই আবার সাথে যাবে বলছে। আপু বলল, আজকে রাতটা থেকে কাল সকালে যাস, তোর ভাই বিকালে একটু ঘুরতে নিয়ে যাবে। আমি ওকে বলে রুমে গেলাম। বিকালে ভাইয়া আপু আমি মিলে অনেক ঘোরাঘুরি করলাম। মাসুদ ভাইয়া বেশ কিছু আমাকে শপিং করে দিলেন। উনি বললেন, তোমরা বাসায় যাও, আমার থানায় একটু কাজ আছে। আমি আর আপু চলে আসলাম। কিছুক্ষণ পর আপু এসে আমাকে খাওয়ার জন্য ডেকে নিয়ে গেল। আমাকে খেতে দিয়ে বলল, ভাই তুই খা। আমি ইতুকে ডাকিও খেয়েছে কিনা। আপু চলে গেল। একটু পর এসেই বলল, ভাই মাথা মনে হয় 100 ডিগ্রি গরম, চোখে জল আর রাগে কটমট করছে মহারানী। আমি বললাম, কেন আপু, কি হয়েছে? ওই যে তুই আর তোর ভাই ঘুরতে গেছিলাম মিতুকে নিয়ে, বলে নাই ওর সাথে নিয়ে যায়নি, তাই মনে হয়। আমার খাওয়া প্রায় শেষের দিকে, দেখলাম মিতু এসে খেতে বসলো। আপু কিছু দিতে গেলে বলে উঠল, আমার হাত আছে, আমি নিয়ে খেতে পারি। আপু আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। আমিও বুঝলাম মিতু মটকাটা আজ বেশ গরম, ওকে কিছু বলা যাবে না। খাওয়া দাওয়া শেষ, আপুর সাথে বসে বসে টিভি দেখছি আর গল্প করছি। একটু রাত হয়ে গেলে আমি আমার রুমে ঘুমাতে চলে আসলাম। শুয়ে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে বুঝতে একটু একটু পারছি আমার বুকের উপরে বারবার কে যেন হাত রাখছে। আমি ঘুমের ঘোরে সরিয়ে দিচ্ছি, তবুও আবার হাত দিচ্ছে। আমার ঘুম ভেঙে গেল। পাশে কেউ আছে কিনা হাত দিয়ে দেখতে গিয়ে দেখলাম কে যেন শুয়ে আছে। আমি লাফ দিয়ে উঠে টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দিলাম। এ কি মিতু তুই? মিতু ওর মুখে হাত দিয়ে বলল, একদম চুপ থাক। তুই আমার বিছানায় কেন মিতু? আর রুমের দরজা তো অফ, কি করে ভিতরে আসলি তুই? তোর আগেই এসেছি, আর কি জন্য এসেছি সেটা এখন বুঝাবো তোকে। দেখ মিতু, তুই যদি ভাবিস যে আমার রুমে এসে উল্টাপাল্টা কিছু করে তোর ভাইয়া ও আপুর কাছে আমাকে খারাপ বানাবি, তাহলে তুই চরম ভুল করবি। কেননা এটা আমার থাকার রুম, আর ওনারা কিছুই বিশ্বাস করবে না, বরং উল্টো তোকেই খারাপ ভাববে। মিতু আমার কথা শুনে হা হা করে হেসে দিল। আমি অবাক হয়ে ওর দিকে চেয়ে রইলাম। মাত্র 2 দিন কথা বলেই তুই আমার বান্ধবীটাকে পটিয়ে ফেলেছিস। ও তোকে ভালোবেসে ফেলেছে। সন্ধ্যায় আমাকে ফোন করে তোর নাম্বার চাইলো, তাই ভাবলাম নিজের কাছে পড়ে আছে একটা অমূল্য কিছু, আমি তার কদর না বুঝে তাকে দূরে সরিয়ে দিয়েছি। আর না, আজ তাকে আপন করে নিব। মিতুর কথা শুনে আমি একটু হাসি দিয়ে মনে মনে বলছি যে আমার মূল্যটা এতদিন বুঝে নাই, তার সঙ্গে জীবন পার আমি করব না। মাত্র 2 দিনে আমার বিষয়ে সবটা না জেনেই যে আমাকে ভালোবেসেছে, তার ভালোবাসায় আমি গ্রহণ করে নিব। তুই হাসিস কেন? এমনি। আচ্ছা। মিতু আমার আরও কাছে আসতে থাকলো। দেখ মিতু, আর কাছে আসার চেষ্টা করবি না, নইলে আমি ভাইয়া আপুকে ডাক দিব। ও কিছু না শুনেই আমার কাছে আসতেই থাকলো। আমিও কি করব বুঝতেছিলাম না, তাই আজকেও আবার ওই দিনের মতো মিতুকে ঠাস করে একটা চর বসিয়ে দিলাম। আজ আর ও ওই দিনের মতো আমার সাথে মারামারি না করে ও বসিয়ে দিল এক চিৎকার। ওর এক চিৎকারে পুরো বাড়ি যেন কেঁপে উঠল। আমি ভয় পেয়ে মিতুর মুখটা চেপে ধরলাম। এটা তুমি কি করলে মিতু? আপু এসে দরজা ঠকঠক করতে লাগলো। কি হয়েছে ভাই? দরজা খোল। আবির, দরজা খোলো। ভাইয়া আপু এসে দরজা ঠকঠক করতে লাগলো। আমি কি করব ভেবে পাচ্ছি না। অবশেষে মিতুর মুখ ছেড়ে দিয়ে দরজা খুলতে গেলাম। দরজা খুলে মিতুর দিকে তাকাতেই দেখলাম এই কয়েক সেকেন্ডে ওর চুলগুলো এলোমেলো করে ফেলেছে, ওড়নাটিও মেঝেতে ফেলে দিয়েছে। ভাইয়া আপু রুমে প্রবেশ করতেই মিতু গিয়ে মাসুদ ভাইয়াকে জড়িয়ে ধরে কান্নার নাটক শুরু করে দিল। ভাইয়া, আবির আমাকে জোর করে, আমি রাজি হইনি দেখে ওই দেখো চর মেরেছে। ছি আবির, ছি, এগুলো কি? আমাকে মারতে গেলে আপু ধরে ফেলেন মাসুদ ভাইয়াকে। আপুকে ঝাটকানি মেরে ফেলে দিয়ে
আমার কাছে মারতে এসেই হঠাৎ থেমে গিয়ে বলেন, তুমি এখনই এই বাড়ি হতে বের হয়ে যাবা, নইলে আমি তোমার গায়ে হাত তুলতে বাধ্য হব। ভুলে যাব তুমি আমার শালাবাবু। আমি চলে আসছি আর ভাবছি আজ মৃত্যু মাসুদ ভাইয়ার কাছে সত্যি আমাকে খারাপ প্রমাণ করে ছাড়লো। আমার জন্য আপুকে মাসুদ ভাইয়ার কত কথাই না এখন শুনতে হবে। এসব কি হয়ে গেল? মৃত্যুরে কেমন ভালোবাসা বুঝলাম না। একটু আগে বলল আমি নাকি অমূল্য সম্পদ, যে এতদিন ওর হাতের কাছে ছিল, আর এখন কি চাল দিল যে ও বাড়িতে যাওয়ার আমার আর মুখটা রইল না। বাসায় আসলাম, কিছুই ভালো লাগছে না। আজ 4 দিন ওয়ার্কশপের মানুষদের কাছে কাজে আসলে ঘুরিয়ে দিয়ে যাচ্ছি। আপুর সাথে কোনো কথা নেই। মেয়ে তো আসলে আমার জীবনটাকে বিষিয়ে দিচ্ছে। ওর ভালোর জন্যই ওই দিন পার্কে ওর সাথে অমনটা করেছিলাম। ও আমাকে জেলে দিল, তবুও আমার কোনো রাগ হয়নি ওর উপরে। ইচ্ছে করেনি ওর উপরে কোনো প্রতিশোধ নিতে। 5 দিনের দিন দেখলাম আপু বিটকেস নিয়ে বাসায় এলো। আপু, কি হয়েছে তোর? ভাই তুই আসার পর থেকে ওনার সাথে আমার কথা কাটাকাটি হতো মৃত্যুকে নিয়ে। কাল রাতে ওর সাথে অনেক ঝগড়া হয়। রাতেই আমাকে বাড়ির হতে বাহির করে দিচ্ছিল। কিন্তু ওর রাত কোথায় যাব, তাই বাড়ির বাইরে রাতটা কাটিয়ে আজকে চলে আসলাম। আমার আর সহ্য হলো না। মৃত্যু আজ শুধু আমার নয়, আমার আপুর জীবনটাও নিয়ে খেলেছে। এবার ওকে দাঁত ভাঙা জবাব না দিলেই নয়। আমি রাগে কটমট করে যাব কি? না ভাই, তুই কিছু করলে আমার সংসারটা পুরো ভেঙে যাবে। আমরা বরং ধৈর্য ধরি, ওনার রাগ কমলে সব ঠিক হয়ে যাবে। আমি থেমে গেলাম। এখানে তো মাসুদ ভাইয়ার কোনো দোষ নেই। নিজের বোন যদি নাটক করে বা ভাই শুনে অন্য তার বোনকে কেউ রেপ করতে চেয়েছে, তাহলে সে কি চুপ করে থাকবে? থাকবে না। যা দোষ সব মৃত্যুর। মৃত্যুর সাহস ও অহংকার দিন দিন বেড়েই চলেছে। আমি ওকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। আপু অনেক কান্না করলো। আমি কি বলে সান্ত্বনা দিব বুঝলাম না। 2 দিন হলো আবার আমিও আপু ওয়ার্কশপে পুনরায় কাজ শুরু করে দিলাম। খুব ভালোই চলছিল, কিন্তু প্রতিদিন আপুর কান্না আমার ভালো লাগতো না। 10 দিন মাসুদ ভাইকে আপু ফোন করে চলে, উনি ধরে না। এভাবে আরও বেশ কিছুদিন হয়ে গেল। আমিও আপুর পথে বসে থাকলাম, কবে মাসুদ ভাই এসে আমার আপুকে নিয়ে যাবে, কিন্তু উনি আসলেনই না। এরই মধ্যে আমার কলেজে ভর্তি ডেট চলে আসলো। কলেজে ভর্তি হয়ে গেলাম, কিন্তু আমি কলেজে শুধু 3 দিন ছাড়া যাইনি। ভাই চল আজকে আব্বুকে দেখে আসি। উনি আমাদের পিতা, ভুল করেই ফেলেছেন। এখন উনি যথেষ্ট সাজা পেয়েছেন। আজ উনি আমাদের মতোই এতিম। তুই আমি ছাড়া ওনাকে জেলে দেখতে যাবার মতো কেউ নেই। আব্বুকে দেখতে যাওয়ার কোনো ইচ্ছাই নেই আমার, কিন্তু আব্বুকে দেখতে গেলে মাসুদ ভাইয়ার সাথে আপুর দেখা হবে ভেবে আমি রাজি হয়ে গেলাম। কিছু খাবার কিনে নিয়ে আপুর সাথে রওনা দিয়ে দিলাম। থানায় পৌঁছে 15 মিনিট ধরে বসে আছি। মাসুদ ভাই থানায় নেই। ওনার অনুমতি ছাড়া আব্বুর সাথে কেউ দেখা করতে পারবেন না। আপু মাসুদ ভাইয়ের বউ বললেও আমাদের দেখা করার পারমিশন দিল না। আমি আপুর খাবারগুলো নিয়ে বসে থাকলাম। একটু পর মৃত্যুর বান্ধবীর বাবা থানার এসআই এসে আমাদের পারমিশন দিয়ে দিল। আপু আব্বুর কাছে গিয়েই কান্না আরম্ভ করে দিল। আমি একটু দূরে অন্যমুখ হয়ে দাঁড়িয়ে থাকলাম। মা, ওকে একটু কাছে আসতে বলো না। ভাই এদিকে আয়, আব্বু ডাকছে। আমি তবুও গেলাম না। আপু আবারও ডাকলো। এবার গেলাম। কাছে যেতেই আব্বু 2 হাত জোর করে ক্ষমা চাইতে যাবে কি আপু ওনার হাতটি ধরে ফেললো। না আব্বু না, তুমি পিতা হয়ে সন্তানের নিকট এভাবে হাত জোর করতে পারো না। উনি এবার আমার মাথায় হাত বুলিয়ে বললেন, বাবা ভালো থাকিস, আর যদি পারিস আমায় মাফ করে দিস। আপু আব্বুকে খাইয়ে দিল। একজন এসে জানালো সময় শেষ, এবার আপনারা আসুন। অনুর আব্বু আমাদের বলল ওনার আর 1 সপ্তাহ পর জামিন হবে। আমি আর আপু থানা হতে বের হয়ে আসতেই গাড়ি করে মাসুদ ভাই আসলেন। আপু ভাইকে দেখে দাঁড়িয়ে গেলেন। কথা তো দূরেই থাক, ভাই আপুকে দেখেও না দেখার ভান করে চলে গেল। আপু আর আমি বাসায় চলে আসলাম। রাতে ঘুমাতে গিয়ে সত্যি আমার মনে হচ্ছে আব্বু আজ আসলেই আমাদের মতো এতিম। উনি না হয় একটা ভুল করেই ফেলেছেন, আমার উচিত উনাকে মাফ করে দেওয়া। বলতে বলতে ঘুমিয়ে পড়লাম। 1 সপ্তাহ পর আপু আমাকে না বলেই বাসা হতে বের হয়ে কোথায় যেন যাচ্ছে। আমি ডাক দিয়ে কোথায় যাচ্ছে জানতে চাইলে আপু আমাকে কিছু বলে না। 2 ঘন্টা পর দেখছি আপু ও আব্বু বাসায় আসলো। আমি গিয়ে আব্বুর হাত চেপে ধরে ক্ষমা চাইলাম। উনিও আমাকে বুকের সাথে জড়িয়ে ধরে কপালে একটা চুমু খেয়ে বলল, বাবা আমাকে ক্ষমা করে দিয়েছিস তো? আব্বু এগুলো কি বলো? আজ মনে হচ্ছে আমি এতিম থেকে সব কিছুই যেন আবার ফিরে পেলাম।
কিন্তু মাঝখান হতে আমার আপুর সংসারটা ভেঙে যেতে বসেছে। জানি না মাসুদ ভাই আপুকে ওনার বাসায় আবার ঠাঁই দিবে কিনা। আপু বলল, ভাই, এখন হতে আমি আর আব্বু ওয়ার্কশপের কাজগুলো দেখব। তুই কলেজ যা, শুধু ভর্তি ছাড়া একদিনও কলেজে যাস নাই তুই। কাল থেকে কলেজ যা তুই। আচ্ছা। পরের দিন কলেজে গিয়ে ক্লাসে বসে আছি। একটু পর মিতু ও অনু দুজনকে একসাথে ক্লাসে ঢুকতে দেখে আমি অবাক হয়ে গেলাম। ভাবছি অনু না হয় আমার সাথেই পড়তো, ওই কলেজে ভর্তি হয়ে আমার সাথে পড়তেই পারে, কিন্তু মিতু কেন এই কলেজে এসেছে? একটু পর স্যার ক্লাসে আসলেন। নাম কল করলে মিতু প্রেজেন্টও করলো। আমি আরও অবাক হয়ে গেলাম। মিতু ফেল করে কিভাবে আবার আমার সাথে পড়তে পারে? স্যার চলে গেলে অনু এসে আমার কাছে বসে গল্প করতে লাগলো। মিতুর তা দেখে সহ্য হলো না, ও বাহিরে চলে গেল। সব ক্লাস শেষে অনু ওর গাড়িতে আমাকে কিছুটা পথ এগিয়ে দিল। আমি এবার নেমে বাসায় যাচ্ছি আর ভাবছি এবার ভালো হবে। মিতু, তোর ভাই পুলিশ আর অনুর বাবা এসআই, তুই কার কাছে কমপ্লেন করিস তাই দেখব। অনুর সাথে ভালো বন্ধুত্ব করে ওর বাবা অবধি পৌঁছে তোর লাকে মুখে দড়ি দিয়ে ঘোরাবো। বাসায় চলে আসলাম। এসে একটু ফ্রেশ হয়ে নিচে বসে বসে ভাবছি মিতু কিভাবে আমার সাথে পড়তে পারে বা কলেজে একই ক্লাসে ভর্তি হলো। সেটা তো আমি আপুর কাছে জানতে চাইলেই সব জানতে পারবো। একটু পর দেখলাম আপু একটা বাজার ভর্তি ব্যাগ হাতে নিয়ে বাসায় ফিরলেন। আপু আমাকে দেখে জানতে চাইলো, ভাই, কলেজ হতে কখন ফিরলি? এই তো আপু একটু আগে। ও আচ্ছা, তাহলে তুই একটু বস, আমি রান্নার কাজটা সেরে ফেলি। রান্না করে খেয়ে আবার আব্বুর জন্য খাবার নিয়ে যেতে হবে। আপু রান্না করছে আর আমি গিয়ে ওর আশেপাশে ঘুরঘুর করছি, যার জন্য মাসুদ ভাই আপু ও আমাকে বাসা থেকে বের করে দিল। আমি তার কথায় আপুর কাছে কিভাবে জানতে চাইব বুঝছি না। আপু যদি আবার বিষয়টা অন্যভাবে নিয়ে বসে। ভাই, কিছু বলবি? না আপু, তো রান্না করা দেখবো তাই আর কি। আপুর কাছে জানতে চাইলাম না, ভাবলাম অনুর কাছে সব জেনে নিব। আপুকে রান্নার কাজে সাহায্য করলাম। রান্নার কাজ শেষ, হাত মুখ ধুয়ে এসে আপু ও আমি খেতে বসেছি। খাবারের থালা হাতে নিয়ে আপুর দিকে চেয়ে চেয়ে ভাবছি আপু এই 10টা দিন কতই না সুখে ছিল, আজ আমার জন্য আবার এসব খাবার খেতে বসেছে। ওকে নিজের স্বামীর ঘর ছাড়তে হয়েছে। কি হয়েছে ভাই? তখন থেকে তোকে দেখছি কেমন যেন দেখাচ্ছে। আপু আমার জন্যই আজকে তোর এই অবস্থাটা হলো, আমার জন্যই আজকে তোকে বাসায় এসে এসব খাবার খেতে হচ্ছে। তোর জন্য কেমন হবে ভাই? আমার ভাগ্যে এসব লেখা ছিল, তাই হয়েছে। আর এই বাসায় যখন আমি এমনি বেড়াতে আসতাম তখন কি আমি এসব খাবার খেতাম না বল? ওনার রাগ হয়েছে, রাগটা কমলেই দেখবি আমাকে নিতে আসবে। ভাই, তুই এসব ভাবিস না, খেয়ে নে তো। কোথায় আমি আপুকে সান্ত্বনা দিব তা নয়, আপুই আমাকে উল্টো সান্ত্বনা দিয়ে বসলো। খাওয়া দাওয়া শেষ করে আপু আব্বুর জন্য খাবার নিয়ে যাবে কি? আমি বললাম আপু তুই সকাল থেকে কাজ করে বাজার করে বাসায় ফিরলি রান্না করে, আবার এখন আব্বুর কাছে খাবার নিয়ে যাবি। বরং আমি আব্বুর কাছে খাবার নিয়ে যাচ্ছি, তুই এখন ক্লান্ত, একটু বিশ্রাম কর। খাবারগুলো একটা ব্যাগে করে নিয়ে আমি রাস্তা দিয়ে আসছি। পিছন থেকে একটা গাড়ি এসে বারবার হর্ন বাজাচ্ছে। আমি রাস্তায় এক পাশে গিয়ে চলে যাওয়ার জায়গা করে দিচ্ছি না, যেয়ে তবুও হর্ন বাজিয়ে যাচ্ছে। পিছনে ফিরে বলতে লাগলাম গাড়ি যাওয়ার মতো তো যথেষ্ট জায়গা আছে, তবু পিছন পিছন এসে এমন হর্ন বাজাচ্ছেন কেন? সমস্যা কি আপনার? একটু খেয়াল করে দেখলাম, আরে এটা তো অনু। কি ব্যাপার আবির, মাথায় তো গরম যে? এমনিতে একটু দুষ্টামি করছিলাম আর কি। ও বুঝলাম। কোথায় যাচ্ছ? আর ব্যাগে কি? আব্বুর কাছে খাবার নিয়ে যাচ্ছি। ওহ, এসো আমি এগিয়ে দিয়ে আসি। না, আমি হেঁটেই চলে যাব। আরে আমি তো এই দিক দিয়েই যাব, আসো তো। উঠে পড়লাম গাড়িতে। আচ্ছা আবির, খাবার দেওয়ার পর তোমার কি ওইখানে কোনো কাজ আছে? না, কাজ তো নেই। তাহলে চলো না, খাবার দিয়ে এসে আমরা একটু গাড়ি করে ঘুরি। না, এসব কি বলো তুমি? সবাই দেখলে কি বলবে? কি বলবে? আমরা তো বেস্ট ফ্রেন্ড, আমরা একসাথে ঘুরতে পারি না নাকি? আমি ভাবছি আমি আবার অনুর বেস্ট ফ্রেন্ড হয়ে গেলাম কবে থেকে। প্লিজ প্লিজ চলো না, আমি ওর কথায় রাজি হয়ে গেলাম। আব্বুকে খাবার দিতে আমি ভিতরে গেলাম, ও গাড়ি নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকলো। খাবার দিয়ে আব্বুকে বলে ক্যাশ হতে কিছু টাকা নিয়ে আসলাম, কেননা টাকা লাগতেই পারে। গাড়িতে এসে বসলাম। অনু আর আমি অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। ও বলল চলো এবার আমরা কিছু খাবো। এক দামি হোটেলের সামনে অনু গাড়ি দাঁড় করালো। অনু, আমি না খেয়ে এসেছি, আজকে না খাই, অন্য একদিন খাবোনি। মানুষ শুধু খেতেই কি খেতেই যায় নাকি? তাহলে চলো গিয়েই বুঝবে। অনু আগে আগে আর আমি ওর পিছনে পিছনে গিয়ে হোটেলে ঢুকলাম।